আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইয়াক 130 ক্র্যাশের কারণ কি? পাইলটের অজ্ঞতা নাকি পিওর টেকনিক্যাল ফল্ট? অনেক কিছু যাচাই করলে মনে হবে এটি স্যাবোটেজ ছিল। লেট মি শো ইউ। ইয়াকোভলেভ ইয়াক 130 ট্রেনারটি ইটালি ও রাশিয়া যৌথভাবে ডেভেলপ করে। এর ফার্স্ট ফ্লাইট অনুষ্ঠিত হয় 28 বছর আগে 25 এপ্রিল 1996 সালে। 19 ফেব্রুয়ারি 2010 সালে প্রথম সার্ভিসে আসে। এর দুটি ভার্সন আছে, একটি রাশিয়ান ইয়াক 130, অন্যটি ইটালিয়ান M346 মাস্টার। রাশিয়ান ইরকুট এবং সোকোল এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রায় 230টি ইয়াক 130 তৈরি করেছে। ওদিকে ইটালিয়ান লিওনার্ডো কোম্পানি 119টি M346 ডেলিভারি দিয়েছে। দুই ভ্যারিয়েন্ট মিলিয়ে মোট 349টি ইয়াক 130 বিশ্বের 17টি দেশের বিমান বাহিনীতে অ্যাক্টিভ সার্ভিসে আছে। এর মাঝে ইয়াক 130 অপারেট করে 8টি দেশ। বাংলাদেশ ছাড়াও রাশিয়া, আলজেরিয়া, বেলারুশ, ইরান, লাওস, মিয়ানমার এবং ভিয়েতনামিজ এয়ারফোর্স লিড ইন ফাইটার ট্রেনার হিসেবে ইয়াক 130 পরিচালনা করছে। এ পর্যন্ত 8টি দুর্ঘটনায় মোট 9টি ইয়াক 130 বিধ্বস্ত হয়েছে। এছাড়া 18 ফেব্রুয়ারি 2022-এ মিয়ানমারের মোয়াবি এয়ারবেজে বিদ্রোহী হামলায় পার্ক করা অবস্থায় দুটি এয়ারক্রাফট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় বিধ্বস্ত ইয়াক 130গুলোর মাঝে বাংলাদেশই হারিয়েছে 4টি এয়ারক্রাফট। প্রথম অ্যাক্সিডেন্ট ঘটে 2017 সালের 11 জুলাই। সেদিন চট্টগ্রামের লোহাগড়ায় একটি ইয়াক 130 ক্র্যাশ করে। দুইজন পাইলটই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। একই বছরের 27 ডিসেম্বর মহেশখালী দ্বীপের আকাশে ফরমেশন ব্রেকিংয়ের সময় মধ্যাকাশে দুটি ইয়াক 130-র মাঝে সংঘর্ষ ঘটে। প্লেন দুটি সম্পূর্ণ বিধ্বস্ত হলেও 4 জন পাইলটই বেঁচে যান। কিন্তু এবার যে ক্র্যাশটি ঘটল তা ডিফারেন্ট। এ বিষয়ে ঝেড়ে কাশার আগে ইয়াক 130-র আরও দু-একটি ক্র্যাশের হিস্ট্রি দেখাই চলুন। প্রথম ক্র্যাশ হওয়া ইয়াক 130 ছিল প্রোটোটাইপ এয়ারফ্রেম। 2006 সালে রাশিয়ার ঘটা সেই অ্যাক্সিডেন্টের কারণ ছিল টেকনিক্যাল ফল্ট। টেস্ট পাইলট দুজনই বেঁচে যান। বিমানটি তখন ডেভেলপ করা হচ্ছিল, ফলে কারিগরি ত্রুটি থাকতেই পারে। 2010-এ রাশিয়ায় আবারও ইয়াক 130 ক্র্যাশ করে। সেটি ছিল প্রি সিরিজ এয়ারক্রাফট। 2014-তে সিরিয়াল প্রোডাকশনের একটি রাশিয়ান ইয়াক 130 ক্র্যাশ হয়। ইজেক্ট করা 2 জন পাইলটের একজন পরে মারা যান। এরপর 2021-এ একটি বেলারুশিয়ান ইয়াক 130 ক্র্যাশ করে। পাইলট 2 জন ইজেক্ট করতে সক্ষম হলেও পরে তারা মারা যান। 2022-এ মিয়ানমারের একটি ইয়াক 130 বার্ড স্ট্রাইকে ক্ষতিগ্রস্ত হয়। এগুলোর মাঝে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট মোট 3টি। রাশিয়া ও বেলারুশের একটি করে ক্র্যাশে একজন করে পাইলট মারা যান। সর্বশেষ ঘটনা বাংলাদেশে, এতে একজন পাইলট শহীদ হলেন। বাংলাদেশের ইয়াক 130 অ্যাক্সিডেন্ট কি স্যাবোটেজ? এই প্রশ্নটি মনে আসার প্রথম কারণ হলো বাংলাদেশ অলরেডি 2বার ইয়াক 130 অ্যাক্সিডেন্ট ফেস করেছে, তাও আবার একই বছর ব্যাক টু ব্যাক। তখন রাশিয়ান এক্সপার্ট টিম এসে ঘটনার ইনভেস্টিগেশন করে। দুই পক্ষ মিলে কারণ শনাক্ত করে প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। কিন্তু কয়েক বছর পর আবার অ্যাক্সিডেন্ট শুরু। 1 মাস আগে একটি PT-6 বেসিক ট্রেনার ধানক্ষেতে ক্র্যাশ ল্যান্ড করে। এখন আবার অত্যাধুনিক ইয়াক 130 ক্র্যাশ। ইজ ইট রিংইং এনি বেল টু ইউ? মেবি নট, বাট লেট মি শো ইউ। শহীদ স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত একজন সুদক্ষ পাইলট ছিলেন। বাংলাদেশ বিমান বাহিনীতে যদি ইমিডিয়েটলি ডেপ্লয়েবল টু কম্ব্যাট মিশন অর্থাৎ বলা মাত্রই এরিয়াল ফাইটে ফ্লাই করতে সক্ষম এমন 20 জন পাইলট থাকেন, তাহলে স্কোয়াড্রন লিডার জাওয়াত তার মাঝে শীর্ষ 10-এ থাকতেন। তিনি PT-6, L-39ZA, F-7MB, F-7BZ-1 সহ আরও অনেক মিলিটারি এয়ারক্রাফট ফ্লাই করিয়েছেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর F-7 ফাইটার স্কোয়াড্রনের অপারেশনাল পাইলট এবং কম্ব্যাট এলামেন্টও ছিলেন। ট্রেনিং লাইফে সকল বিষয়ে সমান দক্ষতার জন্য পেয়েছিলেন সম্মানজনক সোর্ড অব অনার। তার মতো একজন সুদক্ষ সুপ্রশিক্ষিত ফাইটার পাইলট ট্রেনিং মিশনে ল্যান্ড করার আগে ভুল করবেন, এটা মেনে নেওয়া অসম্ভব। কারণ তিনি ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর একজন ট্যালেন্টেড ফাইটার পাইলট। ক্র্যাশের কারণ কারিগরি অবশ্যই, তবে সেটি ম্যানমেড হতে পারে। আগুনটা লাগে ঠিক ইঞ্জিন নেসেলের মাঝ বরাবর। বাঁচানো যাবে না বুঝতে পেরে পাইলট অসীম জাওয়াত ও তার কো পাইলট বিমানটিকে নদীর উপর নিয়ে আসেন যেন সাধারণ মানুষের জানমালের কোনো ক্ষতি না হয়। নদীর উপর এসে তারা ইজেক্ট করেন, কিন্তু উপরওয়ালার ইচ্ছে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত শাহাদাত বরণ করেন।
এদিকে একদল গণ্ডমূর্খ বলছে ইজেকশন শকের কারণে অসীম জাওয়াদ শহীদ হন। সিরিয়াসলি? খুলির নিচে কি শুধু গোবর? ফ্লাই করার আগে একজন ফাইটার পাইলটের ডিটেলস শারীরিক পরীক্ষা হয়, হার্ট চেকিং তার অন্যতম। এবং মজার বিষয় হলো ফাইটার পাইলটেরা হরহামেশা অতি উচ্চ জি ফোর্স হ্যান্ডেল করেন, +45 থেকে -2 জি ফোর্স তাদের জন্য নর্মাল। অথচ তিনিই কিনা হার্ট ফেলিউর করলেন ইজেকশনের সময়। এরপর আসে প্রিফ্লাইট চেক। প্রতিবার উড্ডয়নের আগে যে কোনো ধরনের আকাশযান অন্তত 2 বার চেক করা হয়। ফুয়েল সিস্টেম, এভিওনিক্স, হাইড্রোলিক্স, মেকানিক্যালস, ক্যাবলিং বা ওয়্যারিং, সার্ফেস কন্ট্রোল সিস্টেমস, ওয়েপন্স পেলোড থাকলে সেগুলো রিলিজ মেকানিক্যালস ইত্যাদি প্রতিটি বিষয় খুঁটিনাটি পরীক্ষা করে তার ডকুমেন্টে অন্তর্ভুক্ত করার পরই একজন পাইলট একটি এয়ারক্রাফট নিয়ে ফ্লাই করার অনুমতি পান। এই নিয়ম দুনিয়ার সকল সামরিক ও বেসামরিক আকাশযানের জন্য বাধ্যতামূলক। এমনকি আপনার ব্যক্তিগত বিমান উড্ডয়ন করানোর আগেও তা মানতে হবে। তারপরও মেশিন সেহেতু কারিগরি ত্রুটি দেখা দিতেই পারে, কিন্তু ইঞ্জিন কম্পার্টমেন্টে আগুন সিরিয়াস কিছু নির্দেশ করে। বিমানটির রক্ষণাবেক্ষণ এবং প্রিফ্লাইট চেকিংয়ে ত্রুটি থাকাটাই হয়তো এর কারণ। সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ অত্যন্ত জটিল এবং কঠিন কাজ। সঠিকভাবে তা সম্পাদন না করলে মূল্যবান জীবন হুমকিতে থাকে। যুদ্ধের সময় পরাজয় বরণ করতে হতে পারে। ক্রিটিক্যাল বিষয় হলো মেইনটেন্যান্স কিংবা চেকিংয়ের সময় যদি ইচ্ছে করে কেউ কোনো ত্রুটি রেখে দেয় তাহলে পরবর্তীতে সেটা শনাক্ত করা প্রায় অসম্ভব। আর যদি জবাবদিহিতা না থাকে তাহলে তো সোনায় সোহাগা। স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত একজন অর্নামেন্টেড পাইলট ছিলেন, তার সাথে ছিলেন তারও সিনিয়র একজন। সুতরাং এমন ফাইটার পাইলটেরা অবশ্যই ভুল করবেন না। সো হিউম্যান এররের চান্স নিয়ার জিরো। দ্বিতীয় ফ্যাক্টর টেকনিক্যাল গ্লিচ। 2017 সালে ব্যাক টু ব্যাক অ্যাক্সিডেন্টের পর রাশিয়ান ইঞ্জিনিয়াররা টেকনিক্যাল ফল্টগুলো আইডেন্টিফাই করে তা সলভ করে যান। এরপর আর তেমন কোনো ত্রুটি দেখা দেয়নি। এতদিনে বাংলাদেশি মেইনটেন্যান্স ক্রুগণও Yak-130 খুঁটিনাটি বিস্তারিত শিখে ফেলেছেন। সুতরাং রক্ষণাবেক্ষণে অনিচ্ছাকৃত বা অজ্ঞতাবশত ভুল হবার সম্ভাবনাও শূন্যের কাছাকাছি। তাই একমাত্র ভায়াবল সাসপিশন হল স্যাবোটেজ। বর্তমান বাংলাদেশে মহাগুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনায় সুই হয়ে ঢুকে কোরাল হয়ে বের হওয়ার ঘটনা যেমন অসম্ভব কিছু না, তেমনি নতুনও কিছু নয়। আমাদের একমাত্র পরমাণু গবেষণা কেন্দ্রে প্রতিবেশী শত্রুকে সরকারিভাবে ঢুকতে দিয়েছি আমরা। এরপরই আমাদের পরমাণু বিজ্ঞানী নিহত হন রোড অ্যাক্সিডেন্টে। আমাদের কমান্ডো ট্রেনিং মডিউল চুরি করে ইন্ডিয়ার হাতে তুলে দেয় আমাদেরই সেনা অফিসার। আমাদের জ্বালানি খাত তুলে দেওয়া হয়েছে সেই একই দাতালোদের হাতে। মানে বাংলাদেশের প্রতিটি সেক্টরে এখন প্রতিবেশী স্যাবোটিয়ার ঢুকে গেছে। ও হ্যাঁ, স্যাবোটেজ মানে প্রতিপক্ষের অন্তর্ঘাতমূলক কুকর্ম। আর যেসব ব্যক্তি এই টাইপের মিশন বাস্তবায়ন করে তাকে বলা হয় স্যাবোটিয়ার। বাস্তবতা হলো বিদেশ থেকে স্যাবোটিয়ার এনে বাংলাদেশের ক্ষতি করার দরকার নেই। এদেশে লাখ লাখ নামকাও আসতে আদম সন্তান আছে যারা অর্থ, ক্ষমতা, ভোগবিলাসের বিনিময়ে বাংলাদেশ আর্ম ফোর্সেসের চূড়ান্ত ক্ষতি করার জন্য মুখিয়ে আছে। এরকম হাজার খানেক নিমক হারাম, বেঈমান, দেশদ্রোহী, জাহান্নামী আদম সন্তান অলরেডি বাংলাদেশ আর্ম ফোর্সেসের বিভিন্ন ব্রাঞ্চে সাপের মতো ঘাপটি মেরে আছে। এদের দিয়ে সময়ে সময়ে এরকম স্যাবোটেজ করা অবাস্তব কিছু না। Yak-130 ক্র্যাশের ব্যাপারে আমি পার্সোনালি একটা ওমিনাস ফিল পাচ্ছি। মানে মনের কুডাক যাকে বলে, মন কুডাক ডাকছে। আরাকানে ইন্ডিয়া বিরোধী পার্টি পাওয়ারফুল হয়ে উঠছে। ওদিকে বার্মায় বিবদমান দুই পক্ষই বেজিংয়ের আশীর্বাদ পুষ্ট। আর ইন্ডিয়ার স্বাদের কালাদান প্রজেক্ট মায়ের ভোগে। এমত অবস্থায় বাংলাদেশকে সামরিকভাবে দুর্বল করা কার জন্য লাভজনক নিশ্চয়ই বুঝতে পারছেন। সো Yak-130 অ্যাক্সিডেন্ট যদি স্যাবোটেজ হয় তাতে অবাক হওয়ার কিছু নেই। এবং তা স্যাবোটেজ হলেও আপনি খুব শীঘ্রই তা ভুলে যাবেন, কারণ ইস্যুর পর ইস্যু দিয়ে আপনার মন ওয়াশ করা হবে। আর আমরা তো গোল্ডফিশ মেমোরি জাতি, সো ভুলে যাবই। নির্বাচন পার হওয়ার কয়েক মাসের মাথায় অবিরত সীমান্ত হত্যা, আভ্যন্তরীণ সাম্প্রদায়িক গ্যাঞ্জামে উস্কানি এবং সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানে দালালদের ষড়যন্ত্রের কামড় শুরু হয়ে গেছে। এটি কিসের আলামত বুঝতে পেরেছেন? থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সতর্ক ও সুস্থ থাকুন, পারলে দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।